দিনের আপিল শুনানিতে বৈধতা পেলেন ৫৮ জন। বাতিল ৭ ভোটে সহিংসতা ঠেকাতে মাঠ প্রশাসনকে সিইসি নির্দেশ। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সমস্যা নেই জানালেন প্রধান উপদেষ্টা। সবাইকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান পরিবেশ উপদেষ্টার। হাসিনা কামালের আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়াতে ট্রাইব্যুনালে প্রসিকিউশনের আবেদন। ২ দিনের মধ্যেই হতে পারে শুনানি। এবং নতুন আইপিও খসড়ায় আমদানি নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত বাণিজ্য উপদেষ্টার। আমদানি নির্ভরতার কারণেই এলপিজি সংকট বলছেন বিশেষজ্ঞরা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনের সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। সশস্ত্র বাহিনী সহ ১৬ বিভাগ সংস্থার সঙ্গে কাজ করছে নির্বাচন কমিশন। এতে ভোটের সহিংসতা ঠেকাতে জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের শুনানিতে নিরপেক্ষতা রাখছে ইসি। শুনানির দ্বিতীয় দিনে অংশ নিয়ে এমন মন্তব্য করলেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। বলেন, রিটার্নিং কর্মকর্তারা ছোট ভুলের কারণে মনোনয়ন অবৈধ করলেও ইসি তা আমলে নিয়ে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে। এমআর আসাদের রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের ওপর তৃতীয় দিনের মতো শুনানি হয়েছে নির্বাচন কমিশনে। রবিবার ৭০টি আপিলের শুনানি করা হয়। শুনানির পর প্রার্থিতা ফিরে পেয়েছেন প্রায় ৬০ জন। এর মধ্যে রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আর ইসি নামঞ্জুর করেছে ৬ জনের আপিল। স্থগিত রয়েছে ৭টি। যাচাই বাছাই করা হয় প্রার্থীদের বাদ দেবার জন্য নয়, বরঞ্চ তাদের কোনো ভুল ত্রুটি হলে সেটা সংশোধন করে যাতে তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে রাখা যায়, এই জন্যে সংশোধন করবার সুযোগ অন দ্য স্পট আছে। ওনাকে নমিনেশন বাতিল করা হয়েছিল, তা আলহামদুলিল্লাহ আমরা ওনার ফিরে পেয়েছি। আমি এফিডেভিট নিয়ে এসেছিলাম এবং আমার যারা স্বাক্ষর দিয়েছে 1%-এ ওই ভোটাররা এসেছিল, তারা এসে বলেছে যে হ্যাঁ আমরাই স্বাক্ষর করেছি, যার কারণে নির্বাচন কমিশন সন্তুষ্ট হয়ে আমাদের আপিল মঞ্জুর করেছেন। এদিকে দলীয় প্রার্থীদের পক্ষে আইনজীবী হিসাবে শুনানিতে অংশ নিতে আসেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। এ সময় কমিশনের রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। বলেন, মপতন্ত্রে প্রভাবিত হয়ে রিটার্নিং অফিসাররা বেশিরভাগ মনোনয়নপত্র অবৈধ করেছেন। একটা লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন। দেশে বর্তমানে আমরা বলবো কিছুটা বিএনপি জামাতের সরকার বিদ্যমান, কারণ তাদের লিস্ট অনুযায়ী প্রশাসন সাজানো হয়েছে। সেখান থেকে নিরপেক্ষতার সরকার, নিরপেক্ষতার প্রশাসন তো দেখাতে হবে, নির্বাচন কমিশনকেই দেখাতে হবে। নির্বাচন কমিশনের এখনই উচিত প্রশাসনকে রদবদল করা। এদিকে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সশস্ত্র বাহিনী সহ ১৬ বিভাগ এবং সংস্থার সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। ভোটে সহিংসতা ঠেকাতে আরও জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেয় ইসি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইয়ার ইয়াবস। দুপুরে যমুনায় এর সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেছেন, হ্যাঁ ভোট খুবই গুরুত্বপূর্ণ, এর মাধ্যমে প্রয়োজনীয় রিফর্ম এজেন্ডা বাস্তবায়ন হবে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, গণভোটে হ্যাঁ ভোটের জন্য অন্তর্বর্তী সরকার ক্যাম্পেইন করছে। মিশন প্রধান বলেছেন, তাদের মিশন এখন দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে। যে ইউ একটা বড় ইলেকশন অবজারভার টিম পাঠাচ্ছে, কারণ বাংলাদেশে জন্য এই আসন্ন ইলেকশনটা হবে হিস্টোরিক। তাদের মতে এটা খুবই একটা হিস্টোরিক ইলেকশন। ইয়েস ভোটটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এর মাধ্যমে খুবই ইম্পর্টেন্ট এবং প্রয়োজনীয় রিফর্ম এজেন্ডা বাস্তবায়ন হবে। চিফ অ্যাডভাইজার বলেছেন, লেভেল প্লেইং ফিল্ড প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য সমান থাকবে, এটা নিয়ে উনি কোনো সমস্যা দেখছেন না। সবাইকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সংস্কার চাইলে গণভোটে হ্যাঁকে জয়ী করতে হবে। সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নাগরিক পদক ২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। অনুষ্ঠানে নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ৮টি ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত উপদেষ্টারা ও বিশিষ্টজনেরা একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নাগরিকদের সরাসরি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। প্রত্যেকটা নাগরিককে তার ভোটাধিকার প্রয়োগে সচেতন এবং সতর্ক হতে হয়।
আপনাদের ভালো বুঝে আপনারা সাধারণ নির্বাচনে ভোট দেবেন, আর গণভোটে সংস্কারের যে প্রস্তাবনাগুলো আছে যদি সত্যি ক্ষমতার ভর শাসক গোষ্ঠীর কাছ থেকে জনগণের কাছে নিতে চান তাহলে সংস্কারের পক্ষে থাকবেন। আগামী বাংলাদেশ বিনির্মাণে ৭১ এবং ২৪ জুলাইকে ধারণ করে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বলেন, সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে, সেখানে ঐক্যের কোনো বিকল্প নেই। আর দলীয় চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম আশা প্রকাশ করে বলেন, তারেক রহমানের নেতৃত্বেই মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। সকালে নয়াপল্টনে প্রয়াত বেগম জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তারা। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে প্রয়াত বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করে জিয়া মঞ্চ। এতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের জন্য বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেন, দেশে গভীর সংকট চলছে, এখান থেকে বেরিয়ে দেশকে এগিয়ে নিতে তারেক রহমানের নেতৃত্বের উপর সবাইকে আস্থা রাখতে হবে। দেশটা একটা সংকটের মধ্যে আছে, এখনো গণতন্ত্রটা আমরা ফিরে পাই নাই। আগামী দিনে তারেক রহমানকে যাতে আমরা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে পারি, তাহলে এই দেশে গণতন্ত্রটা আবার আমরা ফিরে পাবো, এই দেশের মানুষের মৌলিক অধিকার ফিরে পাবো। আর বিএনপি ক্ষমতায় থাকলে শিক্ষা, সংস্কৃতি এবং অর্থনীতিতে আমূল পরিবর্তন হয় বলে জানান দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বাংলাদেশের অন্যান্য সকল উন্নয়ন, এই দুটি সেক্টর বাংলাদেশ টিকে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার শাসন আমলের উপর ভিত্তি করে। দেশের আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব, আমার দেশে গণতন্ত্র, মানুষের উন্নয়ন, আমরা সবাই যেন দেশটাকে গড়ে তুলে। তারেক রহমান যে কথাটি বলেন, আমাদের শেষ কথা হচ্ছে ঐক্য, 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 আর সবার আগে বাংলাদেশ। তার অভিযোগ, স্লো পয়জনিং এর মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেয় আওয়ামী লীগ। ওনার একটি ছেলে বিদেশে বিনা চিকিৎসা, আরেকটি ছেলে 17 বছর বিদেশে ছিলেন, দেশে আসতে পারে নাই। ওনাকেও একটি ঢাকার জেলখানা, যে মানুষ বাসযোগ্য নয়, সেই জেলখানায় ওনাকে রেখেছেন, স্লো পয়জনিং করেছেন। তারপরেও উনি হাসিনার নামটি একটিবারের জন্য উচ্চারণ করেনি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বেই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে বলেও আশা জানান বরকতুল্লাহ বুলু। আগামী দিনে বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতিচ্ছবি, বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে যার যা কেউ যেখান থেকে আমাদেরকে কাজ করতে হবে। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার এক রায়ে মৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে করা আবেদন ২-১ দিনের মধ্যেই শুনানির জন্য চেম্বার আদালতে যাবে। দুপুরে এক ব্রিফিংয়ে একথা জানান প্রসিকিউটর গাজী এম.এইচ তামিম। এদিকে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে মামলায় অভিযোগ গঠনের পরবর্তী শুনানির জন্য ১৫ জানুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সুরাইয়া মুনির রিপোর্ট। ২৪ জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়, তবে তা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে প্রসিকিউশন। রোববার দুপুরে ট্রাইব্যুনালের সাংবাদিকদের প্রসিকিউটর গাজী এম.এইচ তামিম জানান, শিগগিরই আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়ানোর আবেদন শুনানির জন্য চেম্বার আদালতে যাবে। আমরা এ সপ্তাহেই ওই মামলার, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে ৩ জনের মামলা, ওই মামলার কনসাইজ স্টেটমেন্ট প্রস্তুত করেছি এবং আমরা এটাকে ফিক্স করার জন্য একটা অ্যাপ্লিকেশন দিব কাল অথবা পরশুদিনের মধ্যে, যেটা চেম্বার জজে আমরা যাব। চেম্বার জজে শুনানির পরে এটি চলে যাবে ফুল কোর্টে। ফুল কোর্টের মাননীয় প্রধান বিচারপতির সমন্বয়ে যে বেঞ্চ, ওনারা সিদ্ধান্ত নেবেন যে এটা কবে শুনানি করবে। এদিকে জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ ৩টি সুনির্দিষ্ট অভিযোগ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানির জন্য ১৫ জানুয়ারি দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ডকুমেন্টারি আমি কোনো কিছু পাই নাই। একজনের বরাত দিয়ে সালমান এফ রহমানের সাহেবের সাথে জনাব জুনায়েদ আহমেদ পলকের কি কথাবার্তা হয়েছে, তার ভিত্তিতে তাকে আসামি করা হয়েছে। কিন্তু সজীব ওয়াজেদ জয় ডাইরেক্টলি জনাব জুনায়েদ আহমেদ পলককে কোনো কিছু নির্দেশনা দিয়েছে, আদেশ দিয়েছে,
এ ধরনের কোনো কিছু প্রসিকিউশন পক্ষ থেকে। জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মঞ্জুর আলম বলেন, আইনি সীমাবদ্ধতার মধ্যেই আসামিকে খালাসের চেষ্টা করা হবে। আমি এগুলো পর্যালোচনা করব, পর্যালোচনা করে আমার যে ডিফেন্স আমি সেটা বিজ্ঞ আদালতে উপস্থাপন করব। এদিকে ট্রাইব্যুনাল 2-এ সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় আসামি পক্ষের সাফাই সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। আমদানি নীতি আদেশে বড় পরিবর্তন এনে 2025-28 মেয়াদের জন্য নতুন আইপিও খসড়া তৈরি করা হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রোববার সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ সংক্রান্ত এক বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বলেন, আইপিএল ইস্যুর কারণে বাংলাদেশ ভারত বাণিজ্যে প্রভাব পড়বে না। বাংলাদেশ সুতার বাণিজ্যে বিশ্বাসী। এ সময় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য পর্যালোচনায় 19 জানুয়ারি এক সভার আয়োজনের কথাও জানান বাণিজ্য উপদেষ্টা। রান্নাঘর থেকে সিএনজি স্টেশন সবখানেই তীব্র গ্যাস সংকটে দিশেহারা নগরবাসী। 1300 টাকার এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। আবার এলপিজি সরবরাহ কম থাকায় বন্ধ হওয়ার উপক্রম সিএনজি স্টেশন। বিশেষজ্ঞরা বলছেন, বছরের পর বছর এলএনজিতে আমদানি নির্ভরতার কারণে জ্বালানি খাত ও অর্থনীতিতে বড় ঝুঁকি তৈরি হয়েছে। দীর্ঘমেয়াদী সমাধানে গ্যাস উত্তোলনের বিকল্প নেই। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। একটু যে 7টা কি 6টার দিকে উঠবো, ওঠা যায় না, তাহলে তো চুলাতে গ্যাস পায় না বা সিরিয়াল থাকে এরকম। প্রতিদিনই দেখা যাচ্ছে আমি আরেকজনের ঘর থেকে একবেলা রান্না করে নিয়ে আসতেছি, কারণ আমার 3টা বাচ্চা ঘরে। গ্যাস সংকটে কয়েকদিন ধরেই এমন দুর্বিষহ পরিস্থিতি নগরবাসীর। 2 সপ্তাহের বেশি সময় ধরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির তীব্র সংকটে দিশেহারা মানুষ। সঙ্গে যুক্ত হয়েছে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ সংকট। রান্নার চুলা জ্বালাতেই হিমশিম খাচ্ছেন গৃহিণীরা। আবার এলপিজি সিলিন্ডার সংকটে বন্ধ অনেক ব্যবসা প্রতিষ্ঠান। আগের মতনই আছে, এখন কি অবস্থা হবে? বেশি টাকা দিলে পাওয়া যায়, নাহলে পাওয়া যায় না। গ্যাস সিলিন্ডার নাই, টাকা নিয়ে ঘুরতেছি, তারপরে তো গ্যাস নাই। ওই 2-4-5 দোকানে গেলাম, ওই সাইডে দোকান আছে, গ্যাস চাই, গ্যাস নাই। শুধু বাসাবাড়ি বা হোটেলেই নয়, চলমান এলপিজি সংকটে বিপাকে পড়েছেন সিএনজি স্টেশনের ব্যবসায়ীরা। অনেক এলপিজি স্টেশন কার্যত বন্ধের দ্বার প্রান্তে। গ্যাস পাওয়া যায় না, 2 বার করে গ্যাস নেওয়া লাগে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লাইনে থাকা লাগে। কোনো পাম্পে বলতেছে এলপিজি নাই। আসলে এটা কেন বা এই সমস্যা কেন শুরু হইলো, এটা আমরা আসলে উপদেষ্টার কাছে জানতে চাই। 3টে স্টেশন ঘুরে তখন এখানে আসলাম আর কি। কোথাও গেলে 500 টাকা, কোথাও নেই। 2 দিন ঘোরার পরে এই যে এখন আর কি পেলাম আর কি গ্যাস। এটা তো বিশাল অর্থনৈতিক একটা বিপর্যয়। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড BGFCL 2024-25 অর্থ বছরে গ্যাস উৎপাদন করেছে 5314 মিলিয়ন ঘনমিটার, যা আগের অর্থ বছরের চেয়ে 523 মিলিয়ন ঘনমিটার কম। এমন পরিস্থিতিতে সরকারকে গ্যাস আমদানি ও স্থানীয় উত্তোলন বাড়ানোর তাগিদ দিলেন জ্বালানি বিশেষজ্ঞরা। যদি প্রচুর পরিমাণে অনুসন্ধান এবং উৎপাদন খুব খনন করা হয়, বাংলাদেশ কেবলমাত্র নিজস্ব চাহিদাই মেটাতে পারবে না, বরং বিদেশে গ্যাস রপ্তানি করার মতো গ্যাস আছে বলে আমরা বিশ্বাস করি। এই মুহূর্তে আমাদের আমদানি নির্ভরতার উপর নির্ভর করা ছাড়া উপায় নাই। এটা আমাদের নিজের দোষী হয়েছে। এলএনজি সরবরাহ চেইন বাধাগ্রস্ত হলে দেশের সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের বিপদের আশঙ্কাও জানান এই বিশেষজ্ঞ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। তেঁতুলিয়া, রংপুর, খুলনা সহ দেশের 10টি অঞ্চলে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 7.3 ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় তাপমাত্রা 14.6 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করে বাংলাদেশে বিস্তৃত হয়েছে, যার প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় শীতের তীব্রতা কিছুটা কম হচ্ছে। কাল রাতে দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা কমতে পারে, তবে 14 জানুয়ারির পর থেকে এই নিম্নচাপের প্রভাব কেটে যাবে, তখন শীতের তীব্রতা কিছুটা বাড়বে। দক্ষিণ বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ ছিল, যেটা গতকালকে শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করছে। এর প্রভাবে যে একটা মেঘমালা, সেই মেঘমালা বাংলাদেশ পর্যন্ত এসে পড়েছে, যার কারণে গতকালকে দেশের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা বেড়েছে। সামনে যে রাত আছে, সেই রাতে আবার এই তাপমাত্রাটা কমে যেতে পারে, কারণ এই মেঘমালাটা কেটে যেতে পারে। মেঘমালা কেটে গেলে তখন রাতের তাপমাত্রা আবার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এখন যেটা মৃদু শৈত্যপ্রবাহের এরিয়া আছে, সেখান থেকে কিছুটা হইলেও 2-1 স্টেশন বাড়তে পারে।
কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ সহ সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, জবাবদিহিতার পাশাপাশি কর্পোরেট সুশাসন নিশ্চিত করায় টানা পঞ্চমবার আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্নেন্স এক্সেলেন্স এবং টানা 4বার আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড অর্জন করেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। এ উপলক্ষে শনিবার রাজধানী বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ উপস্থিত ছিলেন। ঢাকা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন ওসমান এরশাদ ফয়েজ। আনুষ্ঠানিকভাবে আজ দায়িত্ব গ্রহণ করেন তিনি। ঢাকা ব্যাংকে যোগদানের আগে এরশাদ ফয়েজ 2025 সালের জানুয়ারি থেকে ইস্টার্ন ব্যাংক পিএলসিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। 1995 সালে প্রতিষ্ঠার পর থেকে ঢাকা ব্যাংক পিএলসি কর্পোরেট, রিটেল, কমার্শিয়াল, এসএমই ও ইসলামিক ব্যাংকিং সহ নানা খাতে সেবা প্রদান করে আসছে। খেলার খবর ক্রিকেট। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের মাটিতে হওয়া নিয়ে সৃষ্ট জটিলতা যেন কাটছেই না। নিরাপত্তা শঙ্কা ও মোস্তাফিজ ইস্যুতে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি সূত্র জানায়, পাকিস্তানের সব আন্তর্জাতিক মানের ভেন্যু বিশ্বকাপ ম্যাচ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আইসিসি নারী কোয়ালিফায়ার সফলভাবে আয়োজন করার অভিজ্ঞতাকে পুঁজি করে আত্মবিশ্বাস দেখাচ্ছে পিসিবি। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দ্বিতীয় দিনের আপিল শুনানিতে বৈধতা পেলেন 58 জন। বাতিল 7 ভোটের সহিংসতা ঠেকাতে মাঠ প্রশাসনকে সিএসির নির্দেশ। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সমস্যা নেই জানালেন প্রধান উপদেষ্টা। সবাইকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান পরিবেশ উপদেষ্টার। হাসিনা কামালের আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়াতে ট্রাইব্যুনালে প্রসিকিউশনের আবেদন। 2-1 দিনের মধ্যেই হতে পারে শুনানি। এবং নতুন আইপিও খসড়ায় আমদানি নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত বাণিজ্য উপদেষ্টার। আমদানি নির্ভরতার কারণে এলপিজি সংকট বলছেন বিশেষজ্ঞরা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।